ঢাকা কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি ভালো আছো সবাই। তোমাদের সাথে গত ক্লাসে যেটা নিয়ে কথা হয়েছিল সেটা হলো আমি মুক্তিবেগ শেষ করেছিলাম, আর হলো কি স্যাটেলাইট, যেটা কৃত্রিম উপগ্রহ। আজকে একটু সামান্য কথা বলে তারপরে আমরা মহাকর্ষীয় বিভব বা প্রাবল্যে চলে যাব। একটা জিনিস আমাদের মুক্তিবেগের ওখানে একটু বাকি আছে, সেটা হলো মুক্তিবেগ আর কোনো বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, মুক্তিবেগটা হলো কি কোনো বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে আর পৃথিবীতে ফিরে আসবে না, সর্বনিম্ন বেগে। এখন কথা হলো আমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করি, খেয়াল করো, যদি বস্তুকে যদি নিক্ষেপ করি আমি, তাহলে মুক্তিবেগের সাথে সম্পর্ক কি রকম, মানে মানটা কি রকম হলে বস্তুটি কিভাবে যাবে, অর্থাৎ পৃথিবীর চারপাশে ঘুরবে নাকি পৃথিবীর আকর্ষণ বলকে অ্যাভয়েড করে একেবারে চলে যাবে, কি রকম হবে সেটা নিয়ে একটু কথা বলতে হবে আমাদের। এটা কথা বললে মোটামুটি মুক্তিবেগ আর স্যাটেলাইটের কাজটা আমাদের শেষ হয়ে যাবে। আজকে সেই সম্পর্কটা আমরা দেখব, ঠিক আছে? তো এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা খেয়াল করো, যেটা আমরা কোনো বস্তুকে যেটা নিক্ষেপ করেছিলাম সে নিক্ষিপ্ত বেগটাকে যেন কি ছিল আমাদের, এইটা ছিল m ডিভাইডেড বাই r প্লাস h। আর মুক্তিবেগটা কি ছিল যেন আমাদের, মুক্তিবেগ ছিল এইরকম 2gm ডিভাইডেড বাই কি এইটা। এবং মুক্তিবেগের যে মানটা যেটা ছিল পৃথিবীর সাপেক্ষে 11.2 এত কিলোমিটার পার সেকেন্ড। আমি যদি সর্বনিম্ন এই বেগে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি তাহলে কি হয়, তাহলে বস্তুটি পৃথিবীর আকর্ষণ কেটে চলে যাবে। কিন্তু কথা হলো যেমন ধরো স্যাটেলাইট, স্যাটেলাইট কি করে, স্যাটেলাইট হলো পৃথিবীর চারপাশে, যেমন চাঁদ যেমন পৃথিবীর চারপাশে কি করে আবর্তন করে নির্দিষ্ট একটা কক্ষপথে। এখন স্যাটেলাইট গুলো কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তাহলে সেটা কিভাবে ঘোরে, কত বেগে নিক্ষেপ করলে সেটা ঘুরবে পৃথিবীর চারপাশে, সেটা কিন্তু একটা ব্যাপার আছে। এখানে সেটা নিয়ে একটা রিলেশনের একটা ব্যাপার আছে, যেটা নিক্ষিপ্ত বস্তু আর মুক্তিবেগের সাথে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা নিয়ে আমরা কথা বলতে চাই। ওকে, যদি সেটা হয় তাহলে সেটা দেখে আমরা কি রকম হতে পারে। ওকে, পৃথিবী কি রকম, পৃথিবী গোল। এই যে পৃথিবী, আমরা একটা বস্তুকে ধরো এখান থেকে নিক্ষেপ করবো, খেয়াল করো ভালো করে ছবিটা কি, না হলে হবে না। ওকে, আমি এইভাবে দাগটাও কেটে দিই। এটা হলো কি পৃথিবী, আর্থ। যদি তাই হয় তাহলে আমরা যে সম্পর্কগুলো, আমাদের আসলে 5টা সম্পর্ক আছে, একটু 5টা সম্পর্ক আছে আমাদের, সেই 5টা সম্পর্ক নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ওকে, যদি পৃথিবীর এইরকম আমরা ধরে নিলাম, এখন যেটা হবে সেটা হলো সম্পর্ক দিয়ে আমরা কাজ করব। সেটা হলো সম্পর্কটা কি, যেমন দেখো নিক্ষিপ্ত বস্তুর বেগ আর মুক্তিবেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ক নাম্বারে খেয়াল করো, ক নাম্বারে আমাদের কি হবে, যেটা হবে যদি এইরকম ভিটা যদি এরকম হয়, এইটাকে আমরা আদর্শ মান ধরে কাজ করি। দেখো এই যে এটা, এই মানটা কত হতে পারে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর বেগটা যদি মুক্তিবেগের কত, মুক্তিবেগের 1/√2 ভাগের কম বেশি যদি হয়, দেখো এটা হলো কি, তার মানে এর চেয়ে যদি কম হয় তখন কি হবে, অর্থাৎ এই যে আমার এই মানটা, যেটা এই মানটার মান কত হবে, এই মানটার মান হবে আমার যদি এরকম হয়, অর্থাৎ খেয়াল করে আমরা দেখো ভি যদি লেস দেন 7.92 এত কিলোমিটার পার সেকেন্ড হয়, একটু খেয়াল করি, যদি 7.92 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে যদি কম হয় তখন কি হবে, বস্তুটি তখন কি হবে, উপবৃত্তাকার পথে, খেয়াল করো আমি শর্টকাটে লিখি, বস্তুটি উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে কি করবে, সে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং একটা সময় কি হবে, পৃথিবীতে সে ফিরে আসবে। তাহলে সেই পথটা কি রকম হবে আমাদের, সেটা হলো কথা, সেই পথটা কি রকম হবে। ওকে,
দেখি সেই পথটা যদি আমরা যদি উপবৃত্তাকার পথে যদি ধরি তাহলে পরে কি হবে, এটা হলো পৃথিবী। তো আমরা যদি পৃথিবীর এখান থেকে একটা বস্তুকে যদি নিক্ষেপ করি, খেয়াল করো, এখান থেকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমাদের কি হবে, এখান থেকে একটা বস্তুকে উপবৃত্তাকার পথে যেহেতু ঘুরবে তখন এইরকম ভাবে ঘুরবে, এইরকম ভাবে ঘুরবে। ঠিক আছে, আমার এইটা হলো ধরো বস্তুটি এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরে কি করবে, উপবৃত্তাকার পথে ঘুরে একসময় পৃথিবীতে সে ব্যাক করবে। তার মানে যদি 7.92 সে যদি কম বেগে আমরা নিক্ষেপ করি। এবার খ নাম্বার দেখি, এবার যদি আমরা এরকম হয়, যদি ভি সমান সমান এরকম হয়, অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ আমার যেটা আমরা নিক্ষেপ করলাম, অর্থাৎ ভি যদি এরকম হয় 7.92 এত কিলোমিটার পার সেকেন্ডের যদি সমান হয় তখন কি হবে, যদি এরকম হয় তখন সেটা কি হবে, এইটা যখন হবে তখন সেটা হবে আমাদের, খেয়াল করো, তখন এরকম হলে সে কি বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীর চারদিকে ঘুরবে, বৃত্তাকার পথে পৃথিবীর চারদিকে ঘুরবে এবং তাদের মতো একটা চাঁদ যেমন একটা পৃথিবীর একটা উপগ্রহ যেটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, ঠিক সেই রকম ভাবে সে পৃথিবীর চারপাশে ঘুরবে। পৃথিবীর চারপাশে যখন ঘুরবে তখন সেটা কি রকম হবে, এটা হলো কথা। তখন সেটা কি রকম হবে, সেটা হলো এখান থেকে যদি নিক্ষেপ করি আমরা বস্তুটাকে, পৃথিবীর চারপাশে কিন্তু সে ঘুরবে। তার মানে দেখো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরবে, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, এক এক করে খেয়াল করো। তার মানে আমার এইটা ছিল ক, আর এইটা হলো বস্তুটা এইভাবে ঘুরতেছে, ধরো এটা হলো ক্ষয়ের ক্ষেত্রে, জাস্ট এইভাবে বস্তুটা ঘুরবে। ঠিক আছে, এইভাবে ঘুরবে। এখন যদি আমি গ নাম্বারটা যদি খেয়াল করো, গ নাম্বারে যদি বস্তুটা যদি এরকম হয়, এই বেগে যদি নিক্ষেপ করি, তার মানে কি, অর্থাৎ কি হবে, অর্থাৎ তুমি যে বেগে নিক্ষেপ করতেছো সেটা হলো তোমার কত, 7.92 এর এত কিলোমিটারের চেয়ে যদি বেশি হয় তখন কি হবে, তখন যদি হয় তখন সেটা কিভাবে ঘুরবে, আমার কথা হচ্ছে এটাই, তখন সেটা কিভাবে ঘুরবে, যদি এর চেয়ে যদি বেশি হয় তখন সেটা কি হবে, তখন উপবৃত্তাকার পথে পৃথিবীকে সে কি করতে থাকবে, সে পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু উপবৃত্তাকার পথে। তার মানে কি, এই জায়গা থেকে বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো, নিক্ষেপ করলে কি হবে, বস্তুটি উপবৃত্তাকার পথে ঘুরবে। উপবৃত্তাকার পথে যদি ঘোরে তাহলে সেটা কি রকম হবে, এই জায়গা থেকে বস্তুটাকে নিক্ষেপ করলাম আমরা, ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তুটা এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এসে এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। তার মানে এই যে বস্তুটাকে, এটাকে আমরা গ দিলাম, উপবৃত্তাকার পথে সে এইভাবে ঘুরতে থাকবে। তার মানে পৃথিবী থেকে দেখা যাবে একদিকে একটা নির্দিষ্ট একটা দূরত্বটা একটু বেশি নিয়ে এইভাবে ঘুরবে। এরপরে আসি ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা আমাদের কি হবে, ঘ নাম্বারটা যদি আমরা ধরি তখন দেখো বস্তুটাকে আমরা মুক্তিবেগের সমান বেগে যদি নিক্ষেপ করি, তার মানে এই যে এটা, অর্থাৎ বস্তুটাকে যদি মুক্তিবেগের চেয়ে যদি বেশি বেগে নিক্ষেপ করি তখন কি রকম হবে, মুক্তিবেগের চেয়ে বেশি বেগে নিক্ষেপ করলে স্বাভাবিকভাবে এটা কি করবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু পৃথিবী থেকে চলে যাবে কিন্তু আর ফিরে আসবে না, এটা হলো কথা। অর্থাৎ সে মহাশূন্যে চলে যাবে, যে এবং তার ইয়েটা হবে কি, পথটা কি রকম হবে, পথটা হবে পরাবৃত্ত টাইপের। তার মানে বস্তুটাকে যদি আমরা এখান থেকে যদি নিক্ষেপ করি, বস্তুটি জাস্ট এখান থেকে নিক্ষেপ করলে এই পথে যাবে, এই রকম পরাবৃত্তাকার পথে চলে যাবে। আর বস্তুটাকে যদি আমরা যদি এরকম করি, যদি মুক্তিবেগের চেয়ে যদি আরো বেশি বেগে নিক্ষেপ করি তখন কি হবে, তখন সেটা হবে কি, অধিবৃত্তাকার বলি আমরা, এটা হলো পরাবৃত্ত আর একটা অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার মানে সেটা এইভাবে চলে যাবে, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে ঘুরবে। তার মানে তখন সে পৃথিবী থেকে একেবারে অসীমে চলে যাবে, আর ফিরে আসবে না, এই পথে যাবে সে। এটা হলো ব্যাপার, একটা হলো পরাবৃত্তাকার পথে আর একটা হলো অধিবৃত্তাকার পথে, এই জিনিসটা খেয়াল রাখবে। এটাই হলো আমাদের মুক্তিবেগের সাথে বস্তু যেটাকে আমরা নিক্ষেপ করব সেটার একটা রিলেশন। কয়টা, পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা। এই পাঁচটা রিলেশন তোমাদের খুব ইম্পর্টেন্ট। যদি আমরা সৃজনশীল যদি করি, এখান থেকে কিন্তু আমরা সৃজনশীল করতে পারি, খেয়াল করবে, এখান থেকে সৃজনশীল করার একটা সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এই জন্য এই পাঁচটা রিলেশনটা খুব ভালোভাবে খেয়াল করবে তোমরা, ওকে। আচ্ছা, তাহলে
দেখো আমাদের মুক্তিবেগ আর স্যাটেলাইটের বেগ, যেটা স্যাটেলাইট আর মুক্তিবেগ দুটোর মধ্যে যে সম্পর্ক ছিল সেটার কাজ শেষ। আমি আবারও বলছি, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা হলো তোমার ঘ আর এটা হলো ঙ, এরকম হবে। একটু ভালো করে খেয়াল করবো, বইতেও আছে, একটু ভালো করে দেখে নিলেই হবে। এখন যেহেতু আমাদের মুক্তিবেগের কাজটা শেষ, এবং গতদিন কিন্তু আমরা বলেছিলাম যে একটা স্যাটেলাইট জিও স্টেশনারি কখন হবে, অর্থাৎ ভূস্থির কখন হবে, বা ভূস্থিরে যদি রূপান্তরিত করতে তখন কি হবে, এই জায়গা কিন্তু সৃজনশীল হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওকে, তাহলে দেখো আমরা দেখি একটা সৃজনশীল নিয়ে কথা বলি, দেখি তারপরে দেখো তো সৃজনশীলটা কিরকম হতে পারে। সৃজনশীল সৃজনশীল দেখি, যদি তাই হয় তাহলে দেখো, এটা ধরো পৃথিবী, এটা ধরো পৃথিবী। ওকে, পৃথিবীর যদি সেন্টার যদি এটা হয়, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, পৃথিবীর ব্যাসার্ধটা কত জানো, আমরা জানি আর এর মান হলো 6400 কিলোমিটার। ওকে, এখন পৃথিবী থেকে এই যে এই জায়গা দিয়ে একটা স্যাটেলাইট ধরো আমরা। ওকে, স্যাটেলাইটটা যে বেগে ঘুরতেছে সেটা ভি বেগে, এই যে এটা হলো এইচ, এখান থেকে এইটুকের দূরত্ব হলো এইচ। এইচ সমান কত আমাদের 600 কিলোমিটার ধরো। ওকে, যদি 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ কি করতেছে আমরা স্থাপন করলাম। ওকে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, যেটা আমরা ধরি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার কাছে শেষ কিন্তু। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি প্রশ্ন পেতে পারি, প্রশ্নের একটা ব্যাপার আছে। তাহলে ক মানে গ, আমরা যে কোনো যে গ নাম্বারে আমরা যে কোনো জিনিস বের করতে পারি। তাহলে দেখো আমার এই যে উদ্দীপকের উচ্চতায় যা, তার মানে উদ্দীপকের উচ্চতায় আমরা জি এর মান, দেখো উদ্দীপকের এটা একটা ব্যাপার আছে, আমরা এটা নির্ণয় করি, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করি। ওকে, তারপরে খ নাম্বারটা হলো যে উপগ্রহটি ভূস্থির রূপান্তরিত করা সম্ভব কিনা। ওকে, এই হলো আমার জিনিস। এখন তোমরা দেখো পারবা কিনা, আমার মনে হয়, আশা করি মনে হয় পারবা। এসি কি সারা, একটু দেখো, চেষ্টা করে দেখো। এই উচ্চতায় দেখো, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, তার মানে এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু আমরা জানি। সেটা হলো কি, আমরা দুই রকম জিনিস, সেটা হলো ক নাম্বার। দেখো তোমরা পারো, জি সমান 1 - 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, এটাও দিতে পারো, অথবা অন্যভাবেও কিন্তু করা যায়, সেটা হলো আর স্কয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার দিয়েও করা যায়, তোমরা যেটা খুশি। আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার ইন্টু জি, যে কোনো একটা দিয়ে করতে পারো। দেখো মান কত আসে, এটা হলে একটু কম আসবে, এটা অ্যাকুরেট মান আসে। এই সূত্র দেখো, এই সূত্র দিয়ে যদি বসা তাহলে তোমাদের জি এর মান চলে আসবে। একটু ক্যালকুলেশন করো, দেখো জি এর একটা মান চলে আসবে। দেখো কত আসে।
এরকম একটা কিছু আসবে। এরকম একটা কিছু আসবে। এখন আরেকটা ব্যাপার আছে, খেয়াল করে, এখন ঘ নাম্বারে আমরা কি করব সেটা হলো তোমাদের ব্যাপার। দেখো ঘ নাম্বার কিভাবে করবা। আমরা নর্মালি জানি ভূস্থির উপগ্রহ, খেয়াল করো, ভূস্থির উপগ্রহ মানে যে গ্রহের আবর্তনকাল কত, আবর্তনকাল 24 আওয়ার্স, পৃথিবীর আবর্তনকালের সমান পৃথিবীর আণবিক গতির ক্ষেত্রে। যদি এখানে তুমি নাও 1 নাম্বার, যদি এরকম বের করতে পারো রূপান্তর করা সম্ভব কিনা এইটা বলছে, কিন্তু তার মানে তুমি কিন্তু টি বের করে দিলে কাজ হবে না, মানে এটাকে রূপান্তর করতে হবে। যদি এটা ভূস্থির কিনা যদি বলতো তাহলে তুমি কিন্তু আবর্তনকাল বের করে দিলে হয়ে যেত, কিন্তু এখানে সেটা হবে না। একটু জিনিসটা, প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, উদ্দীপকের উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা যাবে কিনা সেটা আমাকে বলছে। যদি রূপান্তর করা যায় তাহলে পারে, রূপান্তর করতে হলে কি করতে হবে, দুটো জিনিস, ভূস্থির উপগ্রহের নির্দিষ্ট উচ্চতা আছে, আমরা গতদিন বের করেছিলাম, ঠিক আছে, এবং ভূস্থির উপগ্রহের বেগও বের করেছিলাম, বেগ হলো 3.1 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন তোমাকে এত উচ্চতায় এত বেগে যদি তুমি নিক্ষেপ করো তাহলে স্যাটেলাইটটাকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব, তোমাকে সেইভাবে বের করতে হবে। তার মানে তোমাকে উচ্চতাও বের করতে হবে, বেগও বের করতে হবে। যদি উচ্চতা বেগ বের করতে যায় তাহলে পরে দেখো আমাদের কি কি আছে একটু খেয়াল করে নাও। আমি কিন্তু আর লিখতেছি না, আমি কিন্তু মুখে বলে দাম, আবারও বলি, উচ্চতা এবং বেগটাকে যদি তুমি পরিবর্তন করে ভূস্থির উপগ্রহের উচ্চতা এবং বেগে যদি নিতে পারো তাহলে কিন্তু তুমি এই স্যাটেলাইটটাকে কি করতে পারবা, ভূস্থির উপগ্রহে রূপান্তরিত করতে পারবা, আদারওয়াইজ নো। তাই যদি হয় তাহলে দেখি আমরা, দেখো নরমালি খ নাম্বারে, তাহলে দেখো আমরা নরমালি এইচ ইকুয়াল টু কি জানি, এইচ ইকুয়াল টু জানি gm টি স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। প্রত্যেকটা মান তোমার দেয়া আছে। টি মানে 24 আওয়ার্স, 24 ইন্টু 3600 এত সেকেন্ড, দেখো কত আসে। পৃথিবীর ভর তুমি জানো, পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 মেবি। পৃথিবীর ভর ওকে, আরো তুমি জানো সেটা হলো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। কাজ তো শেষ। ক্যাপিটাল জি এর মানও জানো, দেখো তো কত হয়, দেখো কত হয়, রেজাল্টটা একটু করো তোমরা, দেখো এইচ এর মান কত হয়, দেখো থ্রি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার। অর্থাৎ এটাকে যদি আমরা এরকম করি তাহলে কি হবে, 36,000 উচ্চতা যদি এত কিলোমিটার করি, এটা একটা ফ্যাক্টর। এরপরে তুমি কি করবা, ভি বের করবা। ভি সমান কি জানি আমরা, জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। দেখো এটার মান কত হবে, দেখো কত হয়, এই এইচটা এখানে বসিয়ে দেবা, এবং এই মানটাকে যদি আমরা ধরি সেটা হলো 3.1 এত কিলোমিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটাকে যদি এত উচ্চতায় রেখে এত বেগে যদি আমি নিক্ষেপ করি তাহলে কি হবে, তাহলে ভূস্থির উপগ্রহে রূপান্তরিত হবে, তাছাড়া হবে না। এটা হলো আমাদের যুক্তির কথা এখানে। ওকে, আরেকটা কথা আরেকটা দেখি আমরা, দেখো আরেকটা দেখি, সেটা হলো স্যাটেলাইট আর এ নিয়ে যে কথা বলছি আমরা, একটু দেখো সেটা।
এটা হলো স্যাটেলাইটটাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে তার গতিপথ কি রকম হবে অথবা কি রকম হতে পারে আমরা সেটা দেখি। দেখো আরেকটা সৃজনশীল আছে এরকম বোর্ডে আসছে, সেটা হলো যদি এরকম হয় সেটা দেখো আরেকটা দেখো সৃজনশীল এটা দেখো, তাহলে আর একটা সুবিধা হবে আমাদের। আসলে কি অ্যাপ্লিকেশন যত বেশি করব আমাদের ফিজিক্সে কিন্তু তত সুবিধা হবে। দেখো পৃথিবীর ভর কত দেয়া আছে, সেটা হলো এরকমই দিই পৃথিবী। ওকে, পৃথিবীর ব্যাসার্ধ কত, এটা হলো ক্যাপিটাল আর। ওকে, পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে স্যাটেলাইট, ঠিক আছে, এটা হলো একটা, এইটা যদি আমরা করি এটা হলো আমাদের স্যাটেলাইট। খেয়াল করি এটা হলো স্যাটেলাইট। এই যে উচ্চতা যেটা, এই উচ্চতাটাকে আমরা কি করলাম, আমরা 700 কিলোমিটারে নিয়ে গেলাম। দেখো ওকে স্যার, এই যে ওকে 700 কিলোমিটার ওকে হবে। যদি তাই হয় আমার সবগুলো মান কিন্তু দেয়া আছে, এখানে তোমার জি এর মান দেয়া আছে পৃথিবী পৃষ্ঠে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তুমি জানো। যদি তাই হয় পৃথিবীর ভরও তুমি জানো, পৃথিবীর ভর হলো 6 × 10⁻24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ তুমি জানো 6.4 × 10⁻6 এত মিটার। ওকে, ক্যাপিটাল জি এর মানও তুমি জানো। ওকে, যদি এরকম যদি আমার থাকে এইভাবে কি আমি একটা স্যাটেলাইটকে এই উচ্চতায় নিক্ষেপ করব, তাই যদি হয় তাহলে আমার প্রশ্নটা হলো দেখো ক নাম্বার, যে কোনো একটা জিনিস আমরা বের করতে পারি, ঠিক আছে, যে কোনো জিনিস বের করতে পারি, তুমি এর বেগও বের করতে, যেটা বেগ বের করলে আবার সমস্যা। দেখো আমরা এটা করি, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায়, উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে, একটা প্রশ্ন। ক নাম্বার যেটা হলো উদ্দীপকের উপগ্রহটি দেখো চাঁদের মতো উপগ্রহ হবে কি না যাচাই করো, কাজ শেষ। এইবার দেখো তুমি এখানে একটা জিনিস, আমি এটা প্রশ্নটা দিছি, এটা তোমরা পারবা, এটা নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে এখানে দেখো, এটা হলো কি যে তুমি যে স্যাটেলাইটটাকে তুমি নিক্ষেপ করলা, এই স্যাটেলাইটটা কি আসলে চাঁদের মতো উপগ্রহ হবে কিনা। তাহলে এটা যদি করতে যাও তাহলে আমাদের কি করতে হবে সেটা হলো কথা। আমাদের কি করতে হবে, তোমার দেখো আমরা মনে হয় কন্ডিশন দিয়েছিলাম তোমাদের, আমি 5টা কন্ডিশন দিয়েছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর বেগ 7.92 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে কম, কোনটা কিরকম হলে কিরকম হবে। খ নাম্বারটা দেখো, যদি আমি 7.92 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি কোনো বস্তুকে যদি নিক্ষেপ করি তাহলে কি হবে, পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে, খেয়াল করো এইভাবে ঘুরবে এবং সে চাঁদের মতো ওইভাবে, চাঁদ যেমন পৃথিবীর একটা উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, ওই বস্তুটা ওইভাবে ঘুরবে। তার মানে তুমি এটার জন্য বেগটা বের করে তোমাকে কাজ করতে হবে। কি বের করে, বেগ বের করে তারপরে কাজ করতে হবে। এখন দেখেন কি করবেন আপনারা। ওকে, খুব যদি সেটা হয় খুব সিম্পল জিনিস, তাহলে এটার ব্যাপারটা কিন্তু আর আমি বললাম না, এটা কিন্তু তোমরা পারবা। আমি জানি mg পৃথিবী পৃষ্ঠের ওজনের এত এত পার্সেন্ট হবে জাস্ট। তার মানে কি তুমি ক নাম্বার যদি মনে করো অভিকর্ষে একটা দেয়া আছে আর একটা বের করে নিয়ে আসবা, এত উচ্চতায় জি এর মান হলো জি প্রাইম, তাহলে এটা বের, তুমি আগে জি প্রাইমটা বের করবা,
জি প্রাইম তো আমরা জানি আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার ইন্টু জি। এটা বের করার পরে শর্ত মতে তোমার কি হবে, এখান থেকে তুমি বের করে নিয়ে আসতে পারো। কিন্তু আমার কি হবে, কত উচ্চতায় খেয়াল করবেন, কত উচ্চতার কথা বলছে না, তার মানে কি আমাদের সেটা কি হবে, কত উচ্চতায় যদি হয় তাহলে পরে আমার কাজ কিন্তু হয়ে যাবে। দেখো কত হয় তোমাদের, ঠিক আছে, কত উত্তরটা কত আসবে দেখো, ঠিক আছে। আমার পৃথিবী পৃষ্ঠের যেটা আসবে সেটা হলো, যদি তুমি এই যে বের করতে চাও তাহলে পরে যেটা আসবে সেটা আমরা এরকমও করতে পারি। এইচটা বের করবো তো, ওইটা সমান সমান ডব্লিউ প্রাইম ধরে, তার মানে এম জি পৃথিবী পৃষ্ঠের ওজনের কত অংশ হবে, পৃথিবী পৃষ্ঠের ওজনের, তার মানে এইটা আগে দিই আমরা, তার এইটা উচ্চতার ক্ষেত্রে, তার মানে এইটা ইন্টু এম জি ইন্টু 80% সমান সমান কি হবে আমাদের, সমান সমান হবে এইটার ক্ষেত্রে কিন্তু এম জি প্রাইম, ঠিক আছে। তাই যদি হয় তাহলে এটা কি হবে, এটা হবে এম জি। আচ্ছা, তাহলে আমাদের এম এম কেটে গেল দেখো, তার মানে এটা জি প্রাইম আবার হবে কি, জি প্রাইম সমান হবে আমরা জানি কি আর স্কয়ার ডিভাইডেড বাই জি এম বাই আর প্লাস, ওই যে ওইভাবে করে নিয়ে আসলেই হবে আমাদের, জি প্রাইম সমান সমান জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার, ঠিক আছে, ইন্টু কি 80% সমান সমান জি এর মান তোমার দেয়া আছে। যাই হোক, এখান থেকে তুমি এইচটা বের করবে। ওকে, এইচটা যদি বের করো তাহলে তুমি কত উচ্চতা পেয়ে যাবা ক্যালকুলেশন করলে, এটা একটা ফ্যাক্টর। তাহলে এটার ব্যাপারে গেল, আমাদের এটা নিয়ে বের করলে তোমরা বের করতে পারো। এবার আসে আমরা খ নাম্বারে, খ নাম্বারে তোমরা বেগটা বের করে দেখো, এটা কিন্তু ক্যালকুলেশনটা আমি করতেছি না, তোমরা করে নিবা। সেটা হলো কি, খ নাম্বারটা, খ নাম্বারে তুমি বেগটা বের করবা, খুব ইজি জিনিস, এই যে আর প্লাস এইচ, বেগটা বের করে দেখো, যদি এই বেগটা যদি 7.92 এত কিলোমিটার পার সেকেন্ডের যদি সমান হয় তাহলে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, তাছাড়া হবে না। তুমি ক্যালকুলেশন করে দেখো তোমার বেগের মান কত হয়, তাহলে তোমার এটা যুক্তি চলে আসবে। ওকে, এই হলো জিনিস। তাহলে মোটামুটি আমাদের দেখো কৃত্রিম উপগ্রহ, মুক্তিবেগ এবং মহাকর্ষীয় বিভব, এই দুটোর কাজ কিন্তু আমাদের শেষ, এই নিয়ে আমরা আর কথা বলবো না, আমাদের এই দুটোর কাজ শেষ। আমরা এখন এই দিকে যাব। ওকে, এই দিকে যাব, যদি এদিকে আসে তাহলে দেখি কি হয়, আমরা মুছে দেবো এবার। ওকে, দেখি তাই যদি হয়, এবার আসি, প্রথমে আসি অভিকর্ষ কেন্দ্র কাকে বল, মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বল, আগে এটা বলি। দেখো মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্রটা হলে এমন কোনো একটা বস্তুকে যদি আমি কোথাও রাখি, ওই বস্তুর চারপাশে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব থাকবে সেটা হলো মহাকর্ষীয় ক্ষেত্র। আবারও বলি, একটা বস্তু রাখার পরে তার চারপাশে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব থাকবে সেটা হলো কি মহাকর্ষীয়, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা, যে অঞ্চল ব্যাপী আকর্ষণ ক্ষমতা থাকবে, অর্থাৎ কি কোনো বস্তুর সাথে যদি সে আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে এরিয়াটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। আরেকটা হলো অভিকর্ষ কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্রটা হলো কি, বস্তুটি যেভাবে রাখি না কেন, বস্তুটির একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে তার সমস্ত ভর ক্রিয়া করবে, যে বিন্দু দিয়ে তার সমস্ত ভরটা ক্রিয়া করবে ওইটাকে বলা হয় কি অভিকর্ষ কেন্দ্র বলা হয়। আচ্ছা,
মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি আমরা একটা একক ভরের বস্তু স্থাপন করতে যাই তখন যে বল অনুভূত হবে সেটাকে বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য। খুব সিম্পল জিনিস। মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে যদি একক ভরের কোনো বস্তু স্থাপন করলে যে বল অনুভব করবে বা যে বলটা ক্রিয়া করে সেটাকে বলা হয় কি মহাকর্ষীয় প্রাবল্য। তার মানে ধরো মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে এম ভরের বস্তু স্থাপন করতে যদি আমার এফ বল অনুভূত হয় তাহলে একক ভরের জন্য তাহলে কত হবে এফ বাই এম। এটাকে বলা হয় মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এর একক কি হবে আমাদের একক হবে নিউটন পার কেজি। তাহলে মাত্রা কত হবে শেষ। এটা হলো মহাকর্ষীয় প্রাবল্যের কাজ শেষ আমাদের। আমরা যাব মহাকর্ষীয় বিভবে যাব। ওকে, মহাকর্ষীয় প্রাবল্যের যদি আরেকটা সমীকরণ আছে, যদি সমীকরণটা বের করি তাহলে দেখি আমরা সেটাও করি। মহাকর্ষীয় প্রাবল্যের সমীকরণটা কি রকম হতে পারে? ধরো এটা একটা বস্তু, এটা গুরুভরের বস্তু, মানে এটাকে আমরা পৃথিবী ধরতে পারি ক্যাপিটাল, ঠিক আছে। এখান থেকে ঠিক আর দূরত্বে এখানে আমি স্মল এম ভরের বস্তু রাখতে পারি। এইটা দিয়ে কিন্তু আমার মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হয়েছে। যদি তাই হয় তাহলে দেখো এখানে আমি স্মল এম ভরের বস্তু রাখলাম, এটা দূরত্ব ধরো আর। ওকে, তাই যদি হয় দুটোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সে আকর্ষণ বলটা কি হবে আমার জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাই যদি হয় তাহলে দেখো তো সুতরাং প্রাবল্য কত হবে আমার কি বস্তু কত ভরের বস্তু রাখছি আমরা স্মল এম ভরের বস্তু রাখছি কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে। তার মানে ই সমান সমান কি হবে এফ ডিভাইডেড বাই এম। তার মানে কি হলো আমার এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হলো মহাকর্ষীয় প্রাবল্যের সমীকরণ। এবার আসি আমরা মহাকর্ষীয় বিভবে যাব। মহাকর্ষীয় বিভবটা বলতে গেলে আমাদের অসীম ভরের কথাটা আগে আসবে, সবার আগে কি আসবে অসীম ভরের কথা আসবে। তার মানে দেখো অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হবে। প্রাবল্যের ক্ষেত্রে ছিল বল, এটার ক্ষেত্রে হলো কাজ। অসীম থেকে তাকে মহাকর্ষীয় বিভব বলে। এই যে জিনিস ধরো অসীম থেকে আমি এম ভরের একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ডব্লিউ পরিমাণ কাজ হলো। তাই যদি হয় তাহলে একক ভরের বস্তুর জন্য তাহলে কত হবে আমার সুতরাং মহাকর্ষীয় বিভব ভি সমান কি ডব্লিউ বাই এম। ডব্লিউ বাই এম। ওকে, তাই যদি হয় তাহলে দেখো তো একক কত হবে আমার একক হবে জুল পার কেজি, আর আগে ছিল নিউটন পার কেজি। তাহলে মাত্রা কত হবে এখানে মাত্রা আসলে আমাদের লাগে কারণ যেহেতু এমসিকিউ আছে এটা হলো ব্যাপার। তাহলে মাত্রাটা কত হবে দেখেন মাত্রাটা হবে ডব্লিউ বাই এম। তো ডব্লিউ মানে কি ডব্লিউটা কি হবে ডব্লিউ মানে আমরা ভেঙেই করি এফ এস। ধরো এটা হলো এম, এফ মানে কি এম এল টি ইনভার্স 2 ইন্টু এস মানে এল ডিভাইডেড বাই এম। তাহলে এটা কেটে গেল আমার, তাহলে থাকলো কি এল স্কোয়ার টি ইনভার্স 2।
দেখো এল স্কয়ার টি ইনভার্স 2, এটা হলো মহাকর্ষীয় বিভবের কি, মহাকর্ষীয় বিভবের মাত্রা। আমরা এবার মহাকর্ষীয় বিভবের রাশিমালায় যাব। ওকে, দেখি কি হয়। তাহলে আমি এদিকের গুলো মুছে দিই। মুছে দিই। ওকে, দেখো বিন্দু ভরের জন্য বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবের রাশিমালা। গুড। ধরো এখানে একটা কি দিলাম আমরা, ক্যাপিটাল এম ভরের একটা বস্তু দিলাম। ওকে, এই বস্তুটা দিয়ে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করলাম। ঠিক এখান থেকে আর দূরত্বে এখানে 1 কেজি ভরের একটা বস্তু রাখলাম, 1 কেজি ভরের একটি বস্তু স্থাপন করলাম। তাই যদি হয় তাহলে কি হবে আমাদের, দুটোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বলটা কি হবে আমাদের, আকর্ষণ বলটা হলো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু 1, তার মানে কি জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন আমি কি করব, এই জায়গা থেকে খেয়াল করো বস্তুটাকে ক্ষুদ্র আমি এই বিন্দুতে নিলাম। ধরো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটাকে ধরো সি বিন্দু। তার মানে আমি ক্ষুদ্র এই যে এইটুক ডিআর পরিমাণ, ভিতরে ডিআর পরিমাণ আনবো, কারণ আমি বস্তুটাকে কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে আসবে। তাই যদি হয় তাহলে ধরো ডিআর পরিমাণ সরিয়ে আনো। যদি ডিআর পরিমাণ সরাই তাহলে দেখো ডিআর পরিমাণ সরাতে কি কাজ, কি হবে, ডিআর পরিমাণ সরাতে যে কৃত কাজ সেটা হবে কি ডিডব্লিউ সমান সমান এফ ডিআর। এখন একটা ব্যাপার সংজ্ঞার কথা খেয়াল করো, যে বস্তুটাকে আমরা অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র মানে আদ্রত্ব, কিন্তু এই বিন্দুতে আনতেছি। অসীম মানে কি ইনফিনিটি থেকে আসতেছে। তার মানে দেখো এখানে আর সমান ইনফিনিটি হতে আর সমান সমান আর, এই সীমার মধ্যে আমার কিন্তু বাকি কাজগুলো করতে হবে। তার মানে এখানে আমার টোটাল কাজটা বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা তো এখানেই দেখলাম, দেখো ভি সমান ডব্লিউ বাই এম, আমি কিন্তু একক ভরের বস্তুই নিয়েছি। তাই যদি হয় এই ক্ষেত্রে আমার কাজ যেটা হবে, একক ভরের বস্তুর জন্য কাজ যেটা হবে, এম যদি 1 হয় তার মানে ভি সমান কিন্তু ডব্লিউ, একক ভরের বস্তুর জন্য যে কাজ হবে সেই কাজটাই কিন্তু আমার এখানে বিভব। তাই যদি হয় তার মানে কি, সুতরাং দেখো ভি সমান সমান ডব্লিউ সমান সমান কি হলো ইন্টিগ্রেশন অফ এফ ডিআর, এ দেখো আর সমান সমান ইনফিনিটি টু আর সমান সমান আর। আচ্ছা শেষ, এখন বাকিটা তোমরাই পারবে, দেখো আমার লাগবে না। তাই যদি হয় তাহলে কি হলো, এটা হলো ইনফিনিটি, এটা হলো আর, তার মানে জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু ডিআর। কাজ শেষ, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ওকে, করে দিচ্ছি আমি, দেখো তাই যদি হয় তাহলে জিএমটা বাইরে নিয়ে আসি, ভিতরে কি হলো 1 বাই আর স্কয়ার, আমি কিন্তু ইন্টিগ্রেশনটা ভেঙেই করে দিচ্ছি, তাহলে এই যে আর। তাই যদি হয় আমি একটু এই লাইনে যাই, সুবিধা হবে আমার। তাই যদি হয় তাহলে জিএম, এই দেখো আর ইনভার্স 2 ইন্টু ডিআর, এটা ইনফিনিটি টু আর। তাই যদি হয় তাহলে কি হবে, দেখো জিএম এটা হবে কি, যদি তুমি যদি ভাঙো, আচ্ছা ভেঙে দিই, -2 + 1 -2 + 1 ইন্টিগ্রেশন এক্স এর সূত্র যেটা, তার মানে কি ইনফিনিটি টু আর, এটা হবে। সামান্য একটু উপরে ওঠো।
আমি এখান থেকে তাহলে এই পাশে চলে গেলাম, দেখো এখান থেকে এই দিকে চলে গেলাম, তাহলে সুবিধা হবে। ওকে, তাই যদি হয় তাহলে দেখো ভি সমান কি হলো, জিএম মাইনাস আর ইনভার্স 1, এটা হলো কি ইনফিনিটি টু আর। ভেরি গুড, তাহলে জিএম মাইনাস 1/r, প্রত্যেকটা লাইন ভেঙে করে দিলাম, তার মানে কি হবে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। এখন কথা আছে, কথাটা হলো কি দেখো, মহাকর্ষীয় বিভবের মান সর্বদাই ঋণাত্মক, যেটা আমরা রাশিমালাই পেলাম, বাট হয় মহাকর্ষীয় বিভবের মান সর্বদা ঋণাত্মক কেন, খেয়াল করবেন। আমরা অসীমের কথা বলি, অসীম থেকে নিয়ে আসতে যে বস্তুটাকে, কোনো বস্তুকে যদি আমরা অসীমে রাখি, অসীমে হলো কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব, যেটা বিভবের মান হলো সর্বোচ্চ ধরে আমরা, ম্যাক্সিমাম মানে 0, 0 থেকে যত আমরা মহাকর্ষীয় ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু বা মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে যত টেনে নিয়ে আসব, তখন কি হয় মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকে। এই কমার যেহেতু কমতে থাকে, এই জন্য এটাকে আমরা ঋণাত্মক ধরি। ঠিক আছে, এই জন্য বলা হয় মহাকর্ষীয় বিভবের মান সর্বদা ঋণাত্মক। একটু খেয়াল করে নেবেন ভালো করে, এটা তুলে নাও। আমাদের আজকে লেকচারও কিন্তু এ পর্যন্তই আমাদের শেষ হয়ে গেল। এখন দেখো তাহলে আমাদের কিন্তু মহাকর্ষ অভিকর্ষ যেটা, এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম সিলেবাস আমাদের শেষ। আমরা আর একটা লেকচার হয়তো দিব, সেটা হলো বিভিন্ন ছোটখাটো প্রশ্ন এবং ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম নিয়ে আমরা আগামী দিন কথা। প্রত্যেকটা টার্মের সাথে কিন্তু সৃজনশীল আমি কিন্তু একটা দুটো করে দিয়েছি, শুধু তোমাদের সাথে সাথে বোঝার জন্য, এই জন্য সমস্যা হওয়ার কথা না। তারপরও আর একটা লেকচার দিব আমরা আগামী দিন, ঠিক আছে? সেটা হলো মহাকর্ষের ব্যাপারে যদি কোনো প্রবলেম থাকে তোমরা হয়তো মেসেজ দিতে পারো, কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে কথা বলো, অথবা আমরা ছোট কিছু অনুধাবনের প্রশ্ন বা অ্যাপ্লিকেশন, যেটা বিশেষ করে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো নিয়ে আমরা আগামী দিন কথা বলবো। ঠিক আছে, তো যাই হোক, আমাদের মহাকর্ষের এই অংশটা প্রায় শেষই হয়ে গেল। আগামী দিন বাকিটা নিয়ে কথা বলবো। যাই হোক, আগামী দিন ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।